ডিভোর্সের নাটক করে মেজমা আর গুঞ্জাকে হাতে নাতে ধরছে রৌদ্র আর ময়না। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে ময়নার বাবাকে রৌদ্রের বাবা বলতে থাকে, দেখুন আমার ছেলের কষ্ট তো আমরা সহ্য করতে পারছি না। তাই রৌদ্রের কষ্ট দেখে আমরা একটা ডিসিশন নিয়েছি। ময়না যদি এই বাড়িতে ফিরে না আসে, তাহলে রৌদ্র অন্য কারোর সঙ্গে সংসার করবে, অন্য কারোর সঙ্গে আবার নতুন করে জীবনটা শুরু করবে। জীবনটা তো এরকম করে থেমে থাকতে পারে না বলুন। তখনই ময়নার বাবা এই কথা শুনে খুব কষ্ট পায়। ওইদিকে বড় মাও অবাক হয়ে যায় এরকম কথা শুনে। তারপরেই ময়নার বাবা বলতে থাকে, দেখুন আপনারা ওদের ভালো বুইঝা ওদের দুজনের বিয়া বিয়া দিছিলেন। তাই আপনারা যা ভালো বুঝবেন তাই করেন। আমি এর বাইরে আর কিছুই কমু না। তখন গোলু বলতে থাকে, আচ্ছা আপনি ময়নার সঙ্গে তো কথা বলতে পারবেন। ময়নার সঙ্গে একবার কথা বলে দেখুন। তখন ময়নার বাবা বলতে থাকে, হ্যাঁ ময়নার সঙ্গে কথা বলুম। ময়নার সঙ্গে কথা বইলা ময়না কি কয় আপনার আমি জানাবো। তখনই রৌদ্রেবা বলতে থাকে, ঠিক আছে, একটু তাড়াতাড়ি জানাবেন, ঠিক আছে। এই বলে ফোনটা রাখলে বড় মা কাঁদতে থাকে আর বলতে থাকে, এখনই কি এই মানুষটাকে এসব কথা বলার কোনো দরকার ছিল? দরকার তো ছিল না। প্রথমে তো ঠিকই ছিল, পরে এই বিয়ে এসব কিছু কি বলা দরকার ছিল? তখন মেজমা বলতে থাকে, ওমা দিদি, বলা তো দরকার ছিল, লুকিয়ে রেখেই বা লাভ কি? তখন বড় মা বলতে থাকে, লাভ ক্ষতি সেটা তো আমি জানি না, তবে এই যে মানুষটা শুধু শুধু টেনশন দেওয়ার কি কোনো দরকার ছিল? বলা তো দরকার ছিল যে ময়নার সঙ্গে কথা বলতে। উনি তো ময়নার সঙ্গে কথা বলে জানাতো ময়নার মনের মধ্যে কি আছে। সেটা জানালেই তো পরে ডিসিশনটা জানানো যেত, তা তো? এত তাড়াতাড়ি জানালে ওনাদের বাড়িতেও তো একটা বয়স্ক মানুষ আছে। সেই মানুষটার মনের মধ্যে কি অবস্থা হয় সেটা তো একবার ভেবে দেখতে তোমরা। কেন এরকম বললে? তখনই গোলু বলতে থাকে, বৌদি যা হওয়ার তো হয়েই গেছে। এখন থাক না এসব কথা। দেখি কি বলে। আর রৌদ্রের সঙ্গেও তো কথা বলতে হবে। তারপরে বড়মা বলতে থাকে, হ্যাঁ তোদের যা ইচ্ছে তোরা তা কর। আমি এসবের মধ্যে আর নেই। সত্যি এসবের মধ্যে নেই। এই বলে বড়মা কাঁদতে থাকে। ওইদিকে কষ্ট পেতে থাকে রৌদ্রের বাবা আর গোলু। অন্যদিকে দেখা যাবে গুঞ্জা অয়নের সঙ্গে কথা বলতে থাকে আর বলতে থাকে, কি রে ভাই, একটা ভিডিওই দিলি, আর কোনো ভিডিও নেই? তখন অয়ন বলতে থাকে, হ্যাঁ দিদি, আরো ভিডিও আছে তো, অনেক ভিডিও আছে ক্যান্টিনে, তারপরেই সিঁড়ির মধ্যে বসে কথা বলা। তখনই এই কথা শুনে গুঞ্জা বলতে থাকে, দে দে ভিডিওগুলো দে। তখন অয়ন গুঞ্জাকে ভিডিওগুলো দেয়। তারপরে গুঞ্জা বলতে থাকে, দাঁড়া দেখে আমি তোকে কল দিচ্ছি। তারপরে ফোনটা রেখেই গুঞ্জা ভিডিওগুলো দেখতে থাকে। তখনই ক্যান্টিনে বসে কথা বলার ভিডিও দেখে। তারপরে রৌদ্রের ময়নাকে কেক দেওয়ার ভিডিওটাও দেখতে থাকে। ওইদিকে ওরা সিঁড়ির মধ্যে বসে গল্প করছিল। সেই ভিডিওটাও দেখে গুঞ্জা বলতে থাকে ফোন করেই, কি রে অয়ন, কি ভিডিও করেছিস বলতো? কথাই তো শোনা যাচ্ছে না। তখন অয়ন বলতে থাকে, কি যে বলিস না দিদি ভাই, এত দূর থেকে কি ভয়েস শোনা যায় বলতো? তখনই গুঞ্জা বলতে থাকে, যাক ভালোই হয়েছে, তোরা না তোদের মতো করে ওদের মুখে কথা বসিয়ে দে। আর কলেজে পুরো রটিয়ে দে অরণ্য আর ময়নার কথা, বুঝতে পেরেছিস? তখনই অয়ন বলতে থাকে, ঠিক আছে দিদি ভাই। তারপরে অয়ন ফোনটা রেখেই হাসতে থাকে। ওইদিকে দেখা যাবে সকাল হলেই অয়নের বন্ধুরা সীমা ওদেরকে সবাইকে ধরে আর বলতে থাকে, কি সীমা, তোমাদের লিডার কোথায়? তাকে তো আজকাল দেখাই যাচ্ছে না। ও, তোমাদের সঙ্গেও সব সম্পর্ক শেষ করে দিল নাকি? দেখেছো কাদের জন্য তোমরা অনশনে বসেছিলে? সেই সেই কিনা তোমাদেরকে ছেড়ে অন্য জঙ্গলে হারিয়ে গেল। আর তোমাদের কি, নিজের স্বামীকেই ভুলে গেছে, আর তোমাদেরকে তো ভুলে যাবেই। তখনই সীমা বলতে থাকে, তোমরা চুপ করো তো, এসব কি কথা বলছো? তারপরে দেখা যাবে অয়নের বন্ধুরা হাসতে হাসতে সেখান থেকে চলে যায়। তখনই সীমা বলতে থাকে, ওদের মুখে না শুধু বাজে কথা। তখন এই কথাতে সীমার বন্ধু বলতে থাকে, তাই তো, দেখ না, ধানসিঁড়িকে তো পাওয়াই যাচ্ছে না। দেখ, অরণ্যের সঙ্গে গল্প করার ঠিকই সময় হয়, কিন্তু আমাদের সঙ্গে কথা বলার কই সময়, আমাদেরকে কোথায় সময় দেয় ও? তখনই এই কথাগুলো রৌদ্র শুনতে পায়। তখন রৌদ্রের শুনে খুব কষ্ট লাগে। তারপরে দেখা যাবে রৌদ্র রেগে সেখান থেকে ভিতরে যায়। ভিতরে গিয়ে অরণ্যকে দেখতে পেয়ে অরণ্যকে বলতে থাকে, অরণ্য দাঁড়াও। তখনই অরণ্য দাঁড়ায়। তখন রৌদ্র বলতে থাকে, আচ্ছা অরণ্য, তুমি তো জানো ধানসিঁড়ি মানে ময়না বিবাহিত, তাই তো? তখনই অরণ্য বলতে থাকে, হ্যাঁ আমি জানি ও বিবাহিত। তখন রৌদ্র বলতে থাকে, দেখো, ওর কাছ থেকে না তুমি একটু দূরেই থাকবে। কারণ ও তো এখানে পড়াশোনা করতে এসেছে। তুমি যদি এরকম করে ওর সাথে লেগে থাকো তাহলে কিন্তু ওর পড়াশোনায় ডিস্টার্ব হবে। তখন অরণ্য বলতে থাকে, না না ডক্টর দাশগুপ্ত, আসলে আমি পড়াশোনার ব্যাপারেই ধানসিঁড়ির সঙ্গে কথা বলি। তখন রুদ্র বলতে থাকে, দেখো, তোমাকে না ময়নার সঙ্গে পড়াশোনা নিয়ে কথা বলতে হবে না। ওইদিকে ময়না সব কথাগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতে থাকে। তখন রুদ্র অরণ্যকে বলতে থাকে, ময়না ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। ও কিন্তু বাংলাদেশের মধ্যে অষ্টম হয়েছিল। আর তাছাড়া ও কিন্তু এখানে ভর্তি পরীক্ষা দিয়ে ফার্স্ট হয়েছিল। ওর কিন্তু কাউকে দরকার হয়নি। তাই প্লিজ তোমার সহযোগিতাও কিন্তু ওর দরকার নেই। ওর যদি কোনো সহযোগিতা দরকার হয়, এই কলেজে অবশ্যই ভালো ভালো প্রফেসর রয়েছে, আমি রয়েছি। তাই তুমি প্লিজ ওর সাথে থেকে সময় নষ্ট করো না। তোমারও তো পড়াশোনা আছে, তোমার পড়াশোনাও তো নষ্ট হবে। যাক সেগুলো আমি ভাবতে চাই না। আমি শুধু ময়নার কথাই ভাবছি। তুমি প্লিজ ওর সঙ্গে আর কথা বলবে না।
তখনই ময়না সেখানে চলে আসে আর এসেই বলতে থাকে, আচ্ছা আমি কার সঙ্গে কথা বলুম, কার সঙ্গে কথা বলুম না সেটা আপনি না করার কে? তখনই রুদ্র অবাক হয়ে যায়, বলতে থাকে, ময়না তুমি বুঝতে পারছো না, তুমি বোঝার চেষ্টা করো, আমি কিন্তু অন্য কিছু মিন করে বলিনি। তখন ময়না বলতে থাকে, না ডাক্তার বাবু, আপনি আমারে সন্দেহ করছেন। আর এই লোকটা তো কিছু করে নাই। অরণ্য দাদা আমার ব্যাপারে পড়ালেখা লইয়া কথা কয়। তাহলে আপনি কেন উনারে ভুল বুঝতাছেন? কেন? কেন আপনি উনারে এইসব কথাগুলা বলবেন? তখনই রুদ্র বলতে থাকে, ময়না তুমি আমাকে ভুল বুঝছো। দেখো, আমি তোমাকে কোন রকম কোন সন্দেহ করি নাই। আর তাছাড়া মানুষ তোমার নামে নানান কথা বলছে। তোমাকে আর অরণ্যকে নিয়ে। সেগুলো শুনলে কি আমার খারাপ লাগে না? তার জন্য তোমাকে আমি বললাম। তখনই ময়না বলতে থাকে, আমিও শুনছি, আমার কানেও আইছে। কই আমি তো এসব কথা গায়ে লাগাই না। তাইলে আপনি কেন গায়ে মাখতাছেন? আপনি তো প্রতিবাদ করা দরকার ছিল। আপনি তো প্রতিবাদ খান করেন নাই। আপনি উল্টা আরো অরণ্য দাদার এইসব কথা কইতাছেন। অরণ্য দাদার তো কোনো দোষ নাই। তখনই অরণ্য বলতে থাকে, আচ্ছা তোমরা প্লিজ এরকম করে ঝগড়া লড়াই করো না। আমি চলে যাচ্ছি। তখনই রুদ্র বলতে থাকে, দেখো আমরা কি করব না করব সেটাও কি তুমি বলে দেবে? তখন ময়না বলতে থাকে, অরণ্য দাদা আপনি কোথাও যাবেন না। আপনি এখানে দাঁড়ান। তখনই অরণ্য সাইডে গিয়ে দাঁড়ায়। তখনই ময়নাকে রুদ্র বলতে থাকে, ময়না দেখো, আমি কিন্তু তোমাকে কোন রকম কোনো খারাপ ভাবে বলিনি। আমার শুনতে খারাপ লেগেছে। কারণ আমি কিন্তু তোমাকে ভালোবাসি। তখনই ময়না এই কথা শুনে অবাক হয়ে যায়। তখন রুদ্র বলতে থাকে, আচ্ছা তোমার সামনে যদি আমাকে নিয়ে কেউ খারাপ কিছু বলতো, তুমি কি কষ্ট পেতে না? তখন ময়না বলতে থাকে, না ডাক্তারবাবু, আমি তো কষ্ট পাইতাম না। তখনই রৌদ্র বলতে থাকে, তাহলে তো বোঝা যায় যে তুমি আমাকে ভালোই বাসনি ময়না। তখন এই কথা শুনে ময়না অবাক হয়ে যায়। ওইদিকে রৌদ্র এই কথাটা বলে সেখান থেকে চলে যায়। তখন ময়না কষ্ট পেয়ে রৌদ্রের দিকে তাকিয়ে থাকে। ওইদিকে অরণ্য এসে বলতে থাকে, ধানসিঁড়ি, আমি বলবো ডক্টর দাশবাবু তো কিন্তু তোমাকে খুব ভালোবাসে। তুমি এখন তো বুঝতে পারলে যে উনি খারাপ কোনো মিন করে আমাদের এই কথাগুলো বলেনি। তাহলে মানুষ যেটা নিয়ে খারাপ বলছে সেটা উনার খারাপ লেগেছে। তার জন্য এই কথাগুলো বলেছে। আমি এখনো বলবো যে তুমিও উনার কাছে ফিরে যাও। তখন ময়না এই কথা শুনে অবাক হয়ে যায়। ওইদিকে দেখা যাবে মেজমা কাজ করছিল। ঠিক তখনই রৌদ্র বাড়িতে যায়। তখন মেজমা রৌদ্রকে কিছু জিজ্ঞাসা করলেও রৌদ্র উপরে চলে যায়। কিচ্ছু বলে না। তখন মেজমা বলতে থাকে, নিশ্চয়ই আবার কিছু হয়েছে। তারপর গোলুকে বলতে থাকে, গোলু, রৌদ্র না বাড়িতে ফিরে এসেছে। কিন্তু বাংলা ৫ এর মতো মুখটা করে রেখেছে। নিশ্চয়ই আবার কিছু হয়েছে। তখন গোলু বলতে থাকে, আবার কি হলো? তারপরেই মেজমা বলতে থাকে, গিয়ে জিজ্ঞাসা করো। তুমি না দাদাকে নিয়ে যাও। তখন গোলু বলতে থাকে, হ্যাঁ যাচ্ছি। তারপরে ৩ ভাই মিলে রৌদ্রের কাছে যায়। ওইদিকে রৌদ্র ওনাদেরকে সবাইকে দেখে চমকে যায়। বলতে থাকে, কি তোমরা এখানে? তখনই রৌদ্রের বাবা বলতে থাকে, হ্যাঁ রোদ, আমরা না তোর সঙ্গে একটু কথা বলতে এসেছি। তখন রৌদ্র বলে, আবার কি নিয়ে? তখন গোলু বলতে থাকে, দেখ রৌদ্র, আমি জানি তুই কষ্টে আছিস। হ্যাঁ, তবে আমরা চাই যে ময়না যেহেতু ফিরে আসছেই না, এই কদিনেও ময়না ফিরে আসবে না। তাই আমরা চেয়েছিলাম কি আইনি কাগজপত্রগুলো যদি একটু এগিয়ে নেওয়া যেত। তখনই রৌদ্র বলতে থাকে, এটা তোমরা কি বলছো? তোমরা যা ভাবছো তা কিন্তু নয়। তখন গোলু বলতে থাকে, দেখ রোদ, আমরা জানি তুই এখন বলবি যে তোর কাছে আরো কতদিন সময় আছে। এই কদিনে যখন ময়না আসেনি, তাহলে এই কদিনেও আসবে না, সেটা আমরা জানি। তাই আমরা যেটা বলছি তুই সেটাই কর। আর তাছাড়া ময়নার সঙ্গে তো আমাদের দেখা হয় না। তোর সঙ্গে তো দেখা হয়। তুই তো বলতে পারবি ময়না ফিরে আসবে না, না আসবে না? তখনই এই কথাতে রৌদ্রের কষ্ট লাগে। আর রৌদ্রের মনে পড়ে যায় ময়নার ব্যবহারগুলো। তখনই এই কথাগুলো ভেবে রৌদ্র খুব রেগে যায় আর খুব মন খারাপ করে। তারপর রৌদ্র বলতে থাকে, হ্যাঁ, আমিও জানি যে ময়না আমার জীবনে আর ফিরে আসবে না। তাই আমিও চাই না এই সম্পর্কটা রাখতে। মিচকা, তুমি বরং আমাদের ডিভোর্সের পেপারগুলো রেডি করে ফেলো। আমি ময়না থেকে সই নিয়ে আসবো। তখন এই কথাতে রৌদ্রের বাবা চমকে যায়। সবাই চমকে গেলেই রৌদ্রের বাবা বলতে থাকে, আচ্ছা রোদ, আমি বরং ময়না থেকে সইটা নিয়ে নেব। তখন রৌদ্র বলতে থাকে, না, তুমি মেচকা, তুমি কালকে কাগজগুলো দিও, আমি ময়নার থেকে সইগুলো নিয়ে আসবো, ঠিক আছে? তখন এই কথা শুনে সবাই অবাক হয়ে রৌদ্রের দিকে তাকিয়ে থাকে। ওইদিকে মেজমা এই কথাগুলো শুনে খুব খুশি হয়ে যায়। তো বন্ধুরা, আজকের আপডেটটি কেমন লাগলো কমেন্ট করে জানাও। ধন্যবাদ।